প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ বেরা। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এর ইংরেজিতে যে প্রথম শর্ট স্টোরি বা প্রথম যে প্রোজটি রয়েছে দ্য আইজ হ্যাবিট, এই প্রোজটি নিয়ে। এই প্রোজটি আমি সম্পূর্ণভাবে লাইন ধরে ধরে প্রতিটি শব্দের মানে বলে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো যেহেতু প্রোজটি কিছুটা বড়, তাই ভিডিওটা একটু বড় হবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দ্য আইজ হ্যাবিট এটি হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। তো দ্য আইজ হ্যাবিট এই গল্পটি শুরু করার পূর্বে আমরা লেখক সম্পর্কে কয়েকটি কথা জানব। রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশীভূত ভারতীয় লেখক ছিলেন, যিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? তার শর্ট স্টোরি কালেকশান আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহেরা নামক একটি শর্ট স্টোরি কালেকশান এর জন্য তাকে 1992 সালে কী করা হয়েছিল? সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। এবং তার সঙ্গে তাকে 1999 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। কিসের জন্য? ফর কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার, অর্থাৎ শিশু সাহিত্যে অবদানের জন্য। হি নাও লিভস ইন ল্যান্ডোর নিয়ার মুসৌরি। তিনি এখন ল্যান্ডোরের সামনে মুসৌরিতে বাস করেন। তাহলে কি বললাম? রাস্কিন বন্ড ইজ অ্যান ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট, অর্থাৎ রাস্কিন বন্ড ছিলেন একজন ব্রিটিশ বংশীভূত ভারতীয় লেখক। ইন 1992, অর্থাৎ 1992 সালে তিনি গ্রহণ করেছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কার ফর হিজ শর্ট স্টোরি কালেকশান, তার ছোট গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহেরা, অর্থাৎ আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহেরার জন্য। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য পদ্মশ্রী ইন 1999। 1999 সালে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল ফর কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যে অবদানের জন্য। হি নাও লিভস ইন ল্যান্ডোর নিয়ার মুসৌরি। তিনি এখন ল্যান্ডোরের সম্মুখবর্তী শহর মুসৌরিতে বাস করেন। এই গেল লেখক সম্পর্কে কিছু কথা। এখন আমরা মূল যে আমাদের পাঠ্য বিষয় রয়েছে বা মূল যে প্রোজ রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। তো সবাই দেখো, বুঝতে না পারলে অবশ্যই বলবে কমেন্ট সেকশানে। তো বলেছে কি দেখো, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ছিলাম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের কামরাতে, কম্পার্টমেন্ট মানে কি? কামরাতে, টু মাই সেলফ অর্থাৎ একাই বা নিজে, টু রোহানা, আপ টু রোহানা মানে কি? রোহানা পর্যন্ত। তাহলে লেখক কি বলছেন, ন্যারেটর কি বলছেন? আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ছিলাম ট্রেনের কামরায়, টু মাই সেলফ নিজেই বা একাই, আপ টু রোহানা পর্যন্ত। তাহলে রোহানা কি? রোহানা হচ্ছে একটা জায়গার নাম। দেন তারপরে এ গার্ল গট ইন, একটা মেয়ে গট ইন মানে কি? উঠেছিল। কোথায় উঠেছিল? তাহলে একটা মেয়ে উঠেছিল ট্রেনের কামরাতে বা ট্রেনের কম্পার্টমেন্টে উঠেছিল। দ্য কাপল, যে দুজন, দ্য কাপল মানে কি? কাপল মানে হচ্ছে এ ম্যারেড পেয়ার, অর্থাৎ দম্পতি। দ্য কাপল, যে দুজন, হু সহার অফ মানে কি? শুভ বিদায় জানানো। সহার অফ মানে কি? শুভ বিদায় জানানো বা সে গুড বাই। তাহলে দ্য কাপল, যে দুজন, হু সহার অফ, যারা তাকে শুভ বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, তারা ছিল, প্রবাবলি মানে কি? সম্ভবত। হার মানে তার বলতে কার? তার বলতে মেয়েটির। পেরেন্টস মানে কি? পিতামাতা। দে সিমড, তাদেরকে দেখাচ্ছিল। দে সিমড মানে কি? তাদেরকে দেখাচ্ছিল। ভেরি অ্যাংসাস, দে সিম, তাদেরকে দেখাচ্ছিল বলতে কাদেরকে? সম্ভবত মেয়েটির মা বাবাকে দেখাচ্ছিল। ভেরি অ্যাংসাস, খুবই উদ্বিগ্ন। অ্যাংসাস শব্দের অর্থ কি? উদ্বিগ্ন বা চিন্তিত। অ্যাংসাসের নিয়ারেস্ট কী হবে? অরিট, অর্থাৎ তাদেরকে দেখাচ্ছিল খুবই চিন্তিত। অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য নিয়ে। কমফোর্ট মানে কি? মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে বা আরাম নিয়ে তাদেরকে খুব কী দেখাচ্ছিল? উদ্বিগ্ন বা চিন্তিত দেখাচ্ছিল। অ্যান্ড দ্য ওমেন, এবং মহিলাটি, গেভ দ্য গার্ল, মেয়েটিকে দিয়েছিলেন, ডিটেলড মানে কি? সবিস্তারে, ইনস্ট্রাকশান, উপদেশ সমূহ। ইনস্ট্রাকশান মানে কি? ইনস্ট্রাকশান মানে হচ্ছে
উপদেশ সমূহ, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, অর্থাৎ কোথায় তার জিনিসপত্রগুলো রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট, লিন আউট মানে হচ্ছে মুখ বের করা, অফ উইন্ডোজ অর্থাৎ কখন জানালা দিয়ে মুখ বের করা যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে এড়িয়ে চলতে হবে বা কিভাবে বিরত থাকতে হবে স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে কি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলা থেকে কিভাবে বিরত থাকতে হবে। তাহলে এই প্যারাতে মেয়েটির মা মেয়েটিকে কিছু উপদেশ দিয়েছিল। তাহলে এইটি পরীক্ষায় প্রশ্ন পড়ে 1 নম্বরের প্রশ্ন হিসেবে। কি প্রশ্ন পড়ে যে মেয়েটির মা মেয়েটিকে কি উপদেশ দিয়েছিল? তাহলে উত্তর কী হবে বন্ধুরা? দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলো রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানালা দিয়ে মুখ বের করবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে এড়িয়ে কথা বলবি। তো এখান পর্যন্ত বোঝা গেছে নাকি? যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এরপরে কি বলছে দেখো, দে কল দেয়ার দে বলতে তারা বলতে কি মেয়েটির বাবা মা, কল্ড দেয়ার গুড বাইজ, তাদেরকে শুভবিদায় জানিয়েছিল। তাহলে তাদেরকে বলতে কাদেরকে? এখানে ন্যারেটর মেয়েটিকে শুভবিদায় জানাচ্ছে, অ্যাকচুয়ালি মেয়েটিকে তার বাবা মা শুভবিদায় জানাচ্ছি, কিন্তু ন্যারেটর তাকে মেয়েটির সঙ্গে নিজেকেও জুড়ে দিলেন, সেই জন্য বললেন দে কল্ড, তারা জানিয়েছিল, দেয়ার তাদের কি গুড বাই মানে কি শুভ বিদায়। তাহলে সম্ভবত মেয়েটির বাবা মা তাদেরকে বলতে গল্পের কথককে এবং মেয়েটিকে শুভ বিদায় জানিয়েছিলেন। অ্যান্ড দ্য ট্রেন, এবং ট্রেনটি পুলড আউট অফ দ্য স্টেশন থেকে চলতে শুরু করেছিল। অ্যাচ আই ওয়াচ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আই ওয়াচ মানে আমি ছিলাম, টোটালি মানে সম্পূর্ণরূপে, ব্লাইন্ড মানে কি অন্ধ, অ্যাট দ্যাট টাইম ওই সময়। তাহলে কে সম্পূর্ণরূপে ওই সময় অন্ধ ছিলেন? গল্পের কথক বা ন্যারেটর সম্পূর্ণরূপে ওই সময় অন্ধ ছিলেন। মাই আইজ, আমার চোখগুলো, সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ আমার চোখগুলো সংবেদনশীল ছিল, অনলি কেবলমাত্র, লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং আধার সম্পর্কে, অর্থাৎ আমার চোখগুলো কেবলমাত্র আলো এবং আধার বা অন্ধকারের ব্যাপারটা সম্পর্কে অনুভূতিশীল ছিল। সেন্সিটিভ মানে কি অনুভূতিশীল। আই ওয়াচ আনএবল টু টেল, আমি অসমর্থিত ছিলাম, টু টেল বলতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি কেমন দেখতে ছিল। বাট কিন্তু আই নিউ, আমি জানতে পেরেছিলাম বা আমি জানতাম, সি ওর, তিনি পরিধান করেছিলেন স্লিপার্স মানে কি চটি জুতো, ফ্রম দ্য ওয়ে যেভাবে, দে স্ল্যাপ, দে বলতে কোনগুলো? চটি জুতোগুলো, স্ল্যাপ মানে কি আঘাত করছিল, এগেনস্ট আর হিলস, তার গোড়ালিতে। তাহলে কি বলছে যে আমি যদিও ওই সময় অন্ধ ছিলাম, সেই কারণে আমি মেয়েটি, ফলে আমার চোখগুলো কেবলমাত্র আলো এবং আধার সম্পর্কে অনুভূতিশীল ছিল, এবং আমি বলতে পারিনি বা আমি বলতে অসমর্থিত ছিলাম মেয়েটি দেখতে কীরকম ছিল, কিন্তু আমি জানতাম মেয়েটি তার পায়ে কী পরেছিল? চটি জুতো পরেছিল। কী থেকে জানতাম? মানে চটি জুতোগুলো যখন তার পায়ের গোড়ালিতে আঘাত করছিল সেখান থেকে আমি জানতে পেরেছিলাম। তো এরপরে কি বলেছে বন্ধুরা দেখো, লক্ষ্য করো কি বলেছে এরপরে, It would take me some time to discover something about her looks. It would take me some time মানে কি আমার কিছুটা সময় যাবে, টু ডিসকভার সামথিং কোনো কিছু আবিষ্কার করতে, অ্যাবাউট হার লুকস মানে কি সে কীরকম দেখতে ছিল। তাহলে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটার মানে কি তার চেহারার ব্যাপারে কিছু জানতে আমার খানিকটা সময় লাগবে বা লাগতো। অ্যান্ড পারহ্যাপস সম্ভবত আই নেভার উড মানে কি হয়তো আমি কখনোই জানতে পারবো না। আই নেভার উড কখনো আমি সে কীরকম দেখতে ছিল এটা হয়তো আমি কখনো জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে ইট উড টেক মি সাম টাইম, এটা বেশ কিছুটা সময় নেবে, টু ডিসকভার সামথিং কোনো কিছু আবিষ্কার করতে, অ্যাবাউট হার লুকস তার চেহারা সম্পর্কে, অ্যান্ড পারহ্যাপস সম্ভবত আই নেভার উড আমি সেটা করতে সমর্থিত হব না। বাট কিন্তু আই লাইকড আমার পছন্দ হয়েছিল দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বরটি। তাহলে কার পছন্দ হয়েছিল? ন্যারেটরের পছন্দ হয়েছিল। কি পছন্দ হয়েছিল? দ্য সাউন্ড অফ হার ভয়েস, মেয়েটির কণ্ঠস্বরটি। অ্যান্ড ইভেন এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটি জুতোগুলোর শব্দটাও আমার পছন্দ হয়েছিল। তাহলে এটা ন্যারেটর বলছে, তার মানে মানুষ কতটা আবেগপ্রবণ হলে এই কথাটা বলে যে আমার তার কণ্ঠস্বরটা পছন্দ হয়েছিল। কণ্ঠস্বরটা পছন্দ হওয়া এটা স্বাভাবিক ব্যাপার,
কিন্তু কেউ যদি বলে যে মেয়েটির চটি জুতোর শব্দটি আমার পছন্দ হয়েছিল, তার মানে এর থেকে বুঝে নিতে হবে যে যেই ছেলেটি বলেছে ওই কথাটি সে ওই মেয়েটি সম্পর্কে কতটি দুর্বল হয়ে পড়েছে বা কতটি আবেগপ্রবণ হয়েছে। তারপরে কি বলেছে দেখো বন্ধুরা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। আর ইউ গোয়িং, তুমি কি যাবে, আপনি কি যাবেন, অল দ্য ওয়ে টু দেহরা, অর্থাৎ আপনি কি দেহরাদুন যাবেন। আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। তাহলে কে জিজ্ঞাসা করেছিল? ন্যারেটর জিজ্ঞাসা করেছিলেন। কাকে জিজ্ঞাসা করেছিলেন? মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি দেহরা যাবেন। এই প্রশ্নটি তুলে ন্যারেশান পড়ে, যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার পড়ে, এটা ন্যারেশানের জন্য খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখবে। তারপর কি বলেছে দেখো, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। আই মাস্ট হ্যাভ বিন, আমি অবশ্যই সিটিং, বসেছিলাম, ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকারচ্ছন্ন কোণে। বিকজ, কারণ, মাই ভয়েস, আমার কণ্ঠস্বর, স্টার্টেল হার, তাকে অবাক করে দিয়েছিল। তাহলে কাকে অবাক করে দিয়েছিল? ন্যারেটরের কণ্ঠস্বর মেয়েটিকে অবাক করে দিয়েছিল। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন, সি গেভ, তিনি দিয়েছিলেন, এ লিটল, একটা ছোট্ট, এক্সক্লেমেশন, একটা ছোট্ট, মানে তিনি অবাক হয়ে গেছিলেন। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন মানে কি, তিনি বিস্মিত হয়ে গেছিলেন, মেয়েটি বিস্মিত হয়ে গেছিলেন। অ্যান্ড সেট, বলেছিলেন, আই ডিডন্ট নো, আমি জানতাম না, আই ডিড নট নো, আমি জানতাম না, এনি ওয়ান এলস ওয়াচ হেয়ার, এখানে কেউ আছে বলে সেটা আমি জানতাম না। তাহলে কে বলছে? মেয়েটি বলছে যে ট্রেনের মধ্যে কেউ ছিল বলে আমি এটা জানতাম না। তখন এই কারণে ন্যারেটর কি বলছেন যে আমি বোধহয় একটা অন্ধকারাচ্ছন্ন কোণে বসেছিলাম। কেন? কারণ আমি যখন মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কোথায় যাবেন, তখন মেয়েটি হতচমকিত হয়ে গেছিলেন বা অবাক হয়ে গেছিলেন আমার কণ্ঠস্বরটা শুনি, এবং তিনি বলেছিলেন যে আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াচ হেয়ার, অর্থাৎ আমি জানতাম না ট্রেনের কামরার মধ্যে কেউ ছিল বলে। তাহলে যেহেতু ন্যারেটর এবং মেয়েটি দুজনেই একই কামরায় ছিলেন, তাহলে কেন মেয়েটি ন্যারেটরের কথা শুনে কথা শুনে হতচমকিত কেন হয়ে যাবেন? তাহলে এর কারণ হিসেবে ন্যারেটর ভেবেছিলেন বোধহয় তিনি কোনো একটা অন্ধকারচ্ছন্ন কোণে বসেছিলেন এবং মেয়েটি তাকে দেখতে পায়নি, সেই কারণে তিনি যখন বলেছিলেন আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, সেই কথাটি শোনা মাত্র তিনি হতচমকিত হয়ে গিয়েছিলেন। এরপরে কি বলছি দেখো বন্ধুরা, ওয়েল বেশ বা তাই এরকম, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে, দ্যাট যে পিপুল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল টু সি, তারা দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, বোধ হয় তাদের আরও বেশি কিছু দেখবার আছে। আই সাপোজ, আমার মনে হয়। তাহলে ন্যারেটর কি বলছেন যে ওয়েল বেশ, ইট অফেন হ্যাপেন্স, অফেন মানে কি প্রায়শই, হ্যাপেন্স ঘটে থাকে, দ্যাট যে পিপুল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল টু সি, তারা দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে। তো এটার যুক্তি হিসেবে ন্যারেটর কি দেখিয়েছেন যে কেন তারা দেখতে সামনের জিনিসকে ব্যর্থ হয়, বিকজ, কারণ, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের আরও অনেক কিছু দেখবার আছে। আই সাপোজ, আমার মনে হয়। তাহলে কে বলেছিলেন? এটি ন্যারেটর বলেছিলেন। হোয়ার এজ, অন্যদিকে, পিপুল হু ক্যান নট সি, যে সমস্ত লোকেরা দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে কী করে? প্রয়োজনীয় জিনিসগুলোকেই গ্রহণ করে। হোয়াট এভার, যেগুলো রেজিস্টার্স মানে কি? রেজিস্টার্স মানে হচ্ছে হোয়াট এভার, যেগুলো রেজিস্টার্স মানে স্টোর আপ হয় বা জমা হয়, মোস্ট টেলিংলি মানে কি? বেশ তাৎপর্যপূর্ণভাবে, মোস্ট টেলিংলি মানে কি? সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। তাহলে কি বলছে? যে সমস্ত লোকেরা কম দেখতে পায় বা চোখে দেখতে পায় না, তারা কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকেই গ্রহণ করে। হোয়াট এভার রেজিস্টার, এবং সেগুলোকে তারা কী করে? লিপিবদ্ধ করে। মোস্ট টেলিংলি অর্থাৎ প্রচণ্ড তাৎপর্যপূর্ণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে যে যে সমস্ত লোকেরা চোখে দেখতে পায় না বা যাদের একটা অঙ্গ মানে সঠিকভাবে কাজ করে না, তাদের কিন্তু অন্য অঙ্গগুলো কী হয়? খুব জোরালো হয় বা খুব অনুভূতিপ্রবণ হয়, খুব সংবেদনশীল হয়। সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো পরের পেজে পরের অংশে কী বলেছে দেখো বন্ধুরা, আই ডিডন্ট সি ইউ আইদার, আমি এর আগে তোমাকে দেখিনি। আই সেড, আমি বলেছিলাম। বাট, কিন্তু, আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার
শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আই হার্ট ইউ কাম ইন, আমি তোমার আসার শব্দ পেয়েছিলাম। তাহলে কে বলছে? ন্যারেটর বলছেন যে আই ডিডন্ট সি ইউ আইদার, আমি এর আগে তোমাকে দেখিনি। আই সেড, আমি বলেছিলাম বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার শব্দটা শুনেছিলাম। আই ওয়ান্ডার্ড, আমি ভেবেছিলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আই ওয়ান্ডার, তাহলে আই বলতে গিয়ে ন্যারেটর ভেবেছিলেন, ওয়ান্ডার মানে কি এখানে থিঙ্ক, চিন্তা করা। ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট, আমি সমর্থিত হব কিনা, টু প্রিভেন্ট লুকিয়ে রাখতে, হার তার কাছে, ফ্রম ডিসকভারিং দ্যাট এটা আবিষ্কার করতে যে আই ওয়াজ ব্লাইন্ড আমি অন্ধ। তাহলে লেখক কি বলছেন, ন্যারেটর কি বলছেন, যে আমি তার কাছে আমার অন্ধত্বটা লুকিয়ে রাখতে পারবো কি না এ বিষয়ে আমি একটু ভাবনায় পড়ে গেছিলাম বা চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে কি বলছেন লেখক, যে প্রোভাইডেড মানে কি যদি, ইফ আই কিপ টু মাই সিট, আমি আমার আসনে বসে থাকি, আই থট, আমি ভেবেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না। অর্থাৎ আমি যদি আমার নির্দিষ্ট আসনে বসে থাকি তাহলে আমার অন্ধত্বটা মেয়েটির কাছে লুকিয়ে রাখা খুব একটা কঠিন কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে কথা কে বলেছিলেন? কথা গল্পের কথক মনে করেছিলেন। দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিলেন, আই এম গেটিং অফ এট সাহারানপুর, অর্থাৎ আমি সাহারানপুরে নেমে যাব। তাহলে এটা কোন প্রশ্নের উত্তর এতক্ষণে মেয়েটি দিচ্ছেন? সেই যে প্রশ্ন আমাদের কাছে ছিল, কি প্রশ্ন? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, অর্থাৎ ন্যারেটর জিজ্ঞাসা করেছিলেন আপনি কি দেরাদুন যাবেন, সেই প্রশ্নের উত্তর এতক্ষণ দিচ্ছেন যে মেয়েটি, যে দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিলেন, আই এম গেটিং অফ এট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, মাই আন্ট ইজ মিটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার জন্য অপেক্ষা করছেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, দেন তাহলে, আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আমার অতটা অন্তরঙ্গ হওয়ার প্রয়োজন নেই। ফ্যামিলিয়ার মানে কি? ফ্যামিলিয়ার মানে হচ্ছে অন্তরঙ্গ হওয়া। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম, আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অর্থাৎ কাকিমারা সর্বদা, ইউজুয়ালি মানে কি? সর্বদা, ফর্মিডেবল ক্রিয়েচার্স মানে কি? ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকেন। তো এহেন উক্তির কারণ কি? আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অর্থাৎ কাকিমারা যদি, মানে এখানে ন্যারেটর বলতে যাচ্ছেন যে সেই মেয়েটির সঙ্গে তিনি কি করতে চাচ্ছেন, মেয়েটিকে তার ভালো লেগে গেছে, অর্থাৎ তিনি মেয়েটির সঙ্গে প্রেম করতে চাচ্ছেন, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরেই তিনি যেমনি শুনছেন যে তিনি তার কাকিমার সঙ্গে বা তার কাকিমা সাহারানপুরে এসে তাকে নিয়ে যাবে বা পিক আপ করবে, তখন তিনি বলে উঠলেন যে, ন্যারেটর রিপ্লাইড, প্রত্যুত্তর দিলেন, আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, বলছে এই ধরনের কাকিমারা সবসময় কী হন? ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকি, অর্থাৎ এই যে প্রেম ভালোবাসা এই বিষয়গুলির সম্পূর্ণ বিরোধী হয়ে থাকেন এই কাকিমারা। তারপরে দেখো, মেয়েটি এবার ছেলেটিকে প্রশ্ন করছেন, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? সে আস্কড, তিনি জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ মেয়েটি জিজ্ঞাসা করেছিলেন, টু দেহেরা, অর্থাৎ আমি প্রথমে দেহেরা যাব, অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর আমি মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, ও কতই না ভাগ্যবান আপনি। আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি মুসৌরি যেতে পারতাম। তাহলে মেয়েটি বলে বসলেন, ও হাউ লাকি ইউ আর, আপনি কতই না ভাগ্যবান, আপনি দেরাদুন থেকে মুসৌরি যাবেন। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমারও ইচ্ছা করছে, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি মুসৌরি যেতে পারতাম। দেখো বন্ধুরা, এখানে আয়ের পরে সাধারণত গ্রামাটিক্যাল দিক দিয়ে আমরা আয়ের পরে ওয়াজ ব্যবহার করি, কিন্তু এই সেন্টেন্সটিতে আয়ের পরে ওয়ার ব্যবহার করা হয়েছে। তো কেন ব্যবহার করা হয়েছে সেই কারণটি আমি তোমাদের বলবো, যে যখন অনেক কিছু কল্পনা করা হবে তখন আমরা আয়ের পরে ওয়ার ব্যবহার করি, ঠিক আছে? যেমন একটা উদাহরণ কি, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতাম, তাহলে এটা আমার অনেক কল্পনা। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, তাহলে আই ক্যান ফ্লাই ওভার দ্য স্কাই, অর্থাৎ ওভার দ্য সি, অর্থাৎ আমি সমুদ্রের উপর দিয়ে উড়ে যেতাম। তো সেই সব ক্ষেত্রে যখন অলিক কল্পনা করা হবে তখন আয়ের পরে ওয়ার ব্যবহার করা হয়। তো এটাও হচ্ছে মেয়েটির কল্পনা, যদি আমি মুসৌরি যেতে পারতাম। তারপরে কি বলেছি দেখো, আই লাভ দ্য হিলস, আমি ভালোবাসি পাহাড়কে, স্পেশালি ইন অক্টোবর, স্পেশালি মানে কি? বিশেষ করে, স্পেশালি মানে কি? বিশেষ করে, ইন অক্টোবর মানে কি? অক্টোবর মাসে, তাহলে অক্টোবর মাসে পাহাড় পর্বত এগুলোকে খুব সুন্দর দেখায়, সেই জন্যে আমি ভালোবাসি। ইয়াস, হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সব থেকে সুন্দরতম সময়। তাহলে কে বলছেন? ন্যারেটর এবার বলছেন, গল্পের কথক বলছেন, দিস ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে ভালো সময় মুসৌরি ভিজিট করার জন্য। আই সেড, আমি বলেছিলাম, অর্থাৎ ন্যারেটর বলেছিলেন।
কলিং অন মাই মেমোরিজ, অর্থাৎ সে ন্যারেটর কী করেছিলেন, তার স্মৃতিচারণ করি। কলিং অন মানে কি, কল অন, রিমেম্বার, স্মরণ করি, মাই মেমোরিজ, হিজ মেমোরিজ, তার স্মৃতি থেকে। তিনি কি বলেছিলেন তার স্মৃতি থেকে? দেখো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট এই অংশটা, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বড় প্রশ্ন পড়ে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আন্ডারলাইন করে রাখো। ও হাউ লাকি ইউ আর, এই লাইন থেকেও বড় প্রশ্ন হয়, পাঠ প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। তাহলে কি স্মৃতিচারণ করেছিলেন ন্যারেটর? দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। দ্য হিলস মানে পাহাড়গুলো, আর কভার্ড আচ্ছাদিত থাকে, উইথ ওয়াইল্ড ডালিয়াস মানে কি, বন্য ডালিয়ার দ্বারা। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্যটা এই সময় কি হয়, মনোরমীয় হয়। ডিলিশিয়াস মানে কি, মনোরমীয়। তাহলে সূর্য কি মনোরমীয় হয়? দ্য রেজ অফ দ্য সান ইজ ডিলিশিয়াস, অর্থাৎ সূর্যের রশ্মিটা এই সময় কি হয়, খুব মনোরমীয় লাগে। অ্যান্ড অ্যাট নাইট, রাত্রি, ইউ ক্যান সিট, আপনি বসতে পারেন, ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, মানে কি, লক ফায়ার মানে কাঠের আগুনের সামনে। অ্যান্ড ড্রিঙ্ক, পান করতে পারেন, এ লিটল ব্র্যান্ডি, কিছুটা পরিমাণ মদ্য। ব্র্যান্ডি কি, এক প্রকারের মদ। অর্থাৎ আপনি এই সময় সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, কাঠের আগুনের সামনে বসতে পারেন। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, কিছুটা পরিমাণ মদ্য পান করতে পারেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট, বেশিরভাগ ভ্রমণার্থীরা, হ্যাভ গন, এই সময় চলে যান। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাগুলো বেশ, কোয়াইট মানে কি, কোয়াইট মানে হচ্ছে শান্ত হয়, চুপচাপ হয়। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং প্রায় কি হয়, প্রায় জনমানব শূন্য হয়, জনমানব শূন্য হয়। ডেজার্টেড মানে কি, ডেজার্টেড মানে শূন্য, জনমানব শূন্য হয়। ইয়াস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর হচ্ছে সব থেকে সুন্দর সময়। তাহলে এই যুক্তিটিকে রাখলেন, ন্যারেটর রাখলেন। এরপরে কি বলছে দেখো, সি ওয়াজ সাইল্যান্ট, তিনি নীরব ছিলেন। তাহলে কে নীরব ছিলেন? মেয়েটি নীরব ছিলেন। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস, আমার কথাগুলো, হ্যাড টাচড হার, তাকে স্পর্শ করেছে কিনা। অথবা হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, অথবা সি থট মি, তিনি আমাকে ভাবছেন কিনা, এ রোমান্টিক ফুল, একটা আবেগপ্রবণ বোকা, অর্থাৎ আমাকে একটা আবেগপ্রবণ বোকা, আমার কথাগুলো শুনে তিনি ভাবছেন কিনা। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে বসি। তাহলে কে ভুল করে বসেছিলেন? ন্যারেটর মনে করেছিলেন যে দেন হি মেড এ মিস্টেক, তারপর তিনি একটা ভুল করে বসেন। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বলছে বাইরের দৃশ্যটা কেমন। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, অর্থাৎ বাইরের দৃশ্যটা কেমন। আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। তাহলে ন্যারেটরের মনে হয়েছিল, এই যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন ন্যারেটর, যে বাইরের দৃশ্যটা কেমন, এই প্রশ্নটা করার পরই ন্যারেটরের মানে করাটাই ছিল ন্যারেটরের কাছে ভুল, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মত অনুসারে। ঠিক আছে, কেন? কারণ একজন ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোক কখনো তার সামনের ব্যক্তিকে জিজ্ঞাসা করবে না যে বাইরের দৃশ্যটা কেমন, সে তো নিজেই দেখতে পাচ্ছে বাইরের দৃশ্যটা। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ন্যারেটরের খটকা লেগেছিল যে দেন আই মেড এ মিস্টেক, অর্থাৎ বোধহয় আমি একটা ভুল করে বসি। বাট কিন্তু সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চান, অর্থাৎ তো তার আগে আরেকটা কথা বলে নিই বন্ধুরা, এই যে দেন আই মেড এ মিস্টেক, এখান থেকে প্রশ্ন পড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দেন আই মেড এ মিস্টেক, হু মেড দ্য মিস্টেক, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ রিয়েলি এ মিস্টেক, বা ইটস এ রিয়েলি মিস্টেক, অর্থাৎ তুমি কি মনে করো এটা প্রকৃতই একটা ভুল ছিল। তাহলে এই লাইন তুলে 6 নম্বরের প্রশ্ন হয়, খেয়াল করবে, দেন আই মেড এ মিস্টেক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চান, সি সিমড, তাকে মনে হচ্ছিল, টু ফাইন্ড নাথিং, কোনো কিছু খুঁজে পায়নি, স্ট্রেঞ্জ, অদ্ভুত, ইন দ্য কোশ্চান, এই প্রশ্নটিতে। হ্যাড সি নোটিসড অলরেডি, তিনি কি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দ্যাট যে আই কুড নট সি, আমি দেখতে পাই না। তাহলে ন্যারেটর জানেন যে তিনি অন্ধ, কিন্তু তিনি তার অন্ধত্বটাকে তো মেয়েটার কাছ থেকে লুকিয়ে রাখতে যাচ্ছেন। তিনি বলেছেন যে যদি আমি সিটের মধ্যে বসে থাকি তাহলে বোধহয় আমার অন্ধত্বটা আমি লুকিয়ে রাখতে পারবো। বাট কিন্তু হার নেক্সট কোশ্চান, তার পরের প্রশ্নটা, রিমুভ মাই ডাউটস, আমার সংশয়গুলোকে দূর করে দিল। তাহলে হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, তিনি কি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমি দেখতে পাই না। বাট কিন্তু হার নেক্সট কোশ্চান, তার পরের প্রশ্নটা, রিমুভড মানে কি করলো, সরিয়ে দিল, মাই ডাউটস, আমার সংশয়গুলোকে। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ কেন আপনি জানালার বাইরে তাকাচ্ছেন না। সি আস্কড, সে বলেছিল, তাহলে মেয়েটি বলেছিল। তাহলে ন্যারেটরের মধ্যে যে একটা সংশয় সৃষ্টি হয়েছিল, বোধহয় সে একটা ভুল করে বসেছে, এই প্রশ্নটির দ্বারা, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, এই প্রশ্নটির দ্বারা কী হয়েছিল, তার সংশয়টা দূর হয়ে গেছিলো। যে সে যেই কথাটা বলেছে যে হোয়াট ইজ লাইক আউটসাইড, এর দ্বারা মেয়েটি বুঝতে পারেনি যে ন্যারেটর অন্ধ। তারপরে কি বলছে দেখো, আই মুভড ইজিলি, আমি সরে গিয়েছিলাম, ইজিলি খুব সহজভাবে, অ্যালং দ্য বার্থ, আসন বরাবর, অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ,
এবং জানালাটা অনুভব করেছিলাম। দ্য উইন্ডো ওয়াচ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এটার মুখোমুখি হয়েছিলাম। অ্যান্ড মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, অ্যান্ড মেকিং এ প্রিটেন্স, একটা ভান করেছিলাম, অফ স্টাডিং, পড়ার, দ্য ল্যান্ডস্কেপ মানে কি বাইরের ভূমিভাগটা কি। আই হার্ট, আমি শুনতে পেয়েছিলাম, দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের, আই হার্ট, আমি শুনতে পেয়েছিলাম, দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের শব্দ, দ্য রাম্বেল অফ দ্য হুইলস, রাম্বেলস অফ দ্য হুইলস মানে কি চাকার ঘড়ঘড়ানি শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আইজ, আমার মানস চক্ষে বা মনের চক্ষে, আই কুড সি, আমি দেখতে পেয়েছিলাম, টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, অর্থাৎ টেলিগ্রাফ পোস্ট মানে কি যে লাইট পোস্টগুলো ট্রেন লাইনের পাশে থাকে সেগুলো ফ্ল্যাশিং বাই। ফ্ল্যাশিং বাই মানে কি শঁ করে বেরিয়ে যাচ্ছিল। তাহলে আমি কি লক্ষ্য করেছিলাম যে যে আমার মাইন্ড সাইজে, আমার মানসচক্ষে আমি কি করেছিলাম, যে দেখেছিলাম বা উপলব্ধি করেছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো কি হচ্ছে ফ্ল্যাশিং বাই, অর্থাৎ খুব শোঁ শব্দ করে কি হচ্ছে সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন, আই ভেঞ্চার্ড, আমি সাহসের সঙ্গে বলেছিলাম, দ্যাট যে দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলোকে চলমান মনে হয়, হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, অর্থাৎ যেখানে আমাদেরকে কি মনে হয়, স্থির মনে হয়। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন, আই ভেঞ্চার্ড, আমি সাহসের সঙ্গে বলেছিলাম, দ্যাট যে দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, অর্থাৎ ট্রেনের মধ্যে গাছ, বাইরের গাছগুলোকে কি হয় চলমান মনে হয়, যেখানে আমাদেরকে স্থির মনে হয়। এটা কি আপনি লক্ষ্য করেছেন? তাহলে এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি ন্যারেটর মেয়েটিকে বলেছিলেন। তখন মেয়েটি কি উত্তর দিয়েছিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো প্রায়শই ঘটে থাকে। কি বলছিলেন? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো প্রায়শই ঘটে থাকে, যে যখন আমরা ট্রেনে যাব কিংবা বাসে যাব তখন বাইরের গাছগুলো কি হবে চলমান অবস্থায় থাকবে কিন্তু আমাদেরকে স্থির মনে হবে। সি সেড, মেয়েটি বলেছিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটি আবার প্রশ্ন করছেন, ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কি কোনো পশু পাখি দেখতে পাচ্ছেন? ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কি কোনো পশু পাখি দেখতে পাচ্ছেন? তখন ন্যারেটর কি উত্তর দিচ্ছেন দেখো, নো, না, আই আনসার্ড, আমি উত্তর দিয়েছিলাম, কোয়াইট কনফিডেন্টলি, যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে। কনফিডেন্টলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। যদি কোনো শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকে 95% ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। আই নিউ, আমি জানতাম, দ্যাট যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, বলছে আই নিউ, আমি জানতাম, দ্যাট যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস, সেখানে খুব স্বল্প সংখ্যক প্রাণী লক্ষ্য করা যায়, লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, অর্থাৎ দেহরাদুনের জঙ্গলের সামনে খুব সংখ্যক প্রাণী লক্ষ্য করা যায়। সেই কারণে আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম যে আমি কোনো পশু পাখি বা প্রাণী দেখতে পাইনি। তারপর কি বলছে দেখো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে ঘুরেছিলাম, অ্যান্ড ফেস দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হয়েছিলাম, অ্যান্ড ফর এ হোয়াইল, কিছুক্ষণ, উই সেড ইন সাইলেন্স, আমরা নীরবভাবে বসেছিলাম, মানে কি কেউ কোনো কথা বলছিলাম না। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার খুব আকর্ষণীয় মুখশ্রী আছে বা মুখ আছে। আই রিমার্ক, আমি মন্তব্য করেছিলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, অর্থাৎ আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আই ওয়াজ বিকামিং, আমি হয়েছিলাম, কোয়াইট মানে যথেষ্ট, ডেয়ারিং মানে কি সাহসী, বাট কিন্তু, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম বা আমি তাকে বলেছিলাম যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার একটা আকর্ষণীয় মুখশ্রী আছে, এটা কি, এটা হচ্ছে একটা সেফ রিমার্ক, এটা আমার মনে হয়েছিল, অর্থাৎ ন্যারেটরের মনে হয়েছিল এটা একটা নিরাপদ মন্তব্য ছিল। তো কেন সেফ রিমার্ক ন্যারেটর বললেন? কারণ তারপরেই বলছেন ন্যারেটর গল্পকথক যে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ফিউ গার্লস, খুব স্বল্প সংখ্যক মেয়ে, ক্যান রেসিস্ট, প্রতিরোধ করে, ফ্ল্যাটারি মানে কি মিথ্যা স্থাবকতা কি বা মিথ্যা প্রশংসা কি, অর্থাৎ ছেলেরা যখন মেয়েকে বলে তুমি খুব দেখছিস সুন্দর, তোমার চোখগুলো খুব সুন্দর, তোমার মুখটি খুব সুন্দর, এই কথাটা কিন্তু 100% ঠিক হয় না, এর মধ্যে কি থাকে কিছুটা মিথ্যে প্রশংসাও লুকানো থাকে। তো এই যে ন্যারেটর বলেছিলেন যে তোমার একটা ইন্টারেস্টিং ফেস আছে, তো এটাকে ন্যারেটর সেফ রিমার্ক বলে ভেবেছিলেন। কেন? কারণ ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, মানে কি বেশিরভাগ মেয়েরা কি, স্বল্প সংখ্যক মেয়েরা কি করে, ফ্ল্যাটারিটাকে, মিথ্যাস্থাবকতাটাকে কি করে, প্রতিরোধ করে বা বাধা দেয়, মানে কি বেশিরভাগ মেয়েরা মিথ্যা প্রশংসা পছন্দ করে। সি লাভড প্লিজেন্টলি, তিনি হাসলেন, প্লিজেন্টলি মানে কি আনন্দের সঙ্গে, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা পরিষ্কার রিঙ্গিং লাভ মানে কি একটা খিলখিলানি হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ আপনার কাছ থেকে এটা শুনে ভালো লাগলো, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার আকর্ষণীয় মুখ আছে। আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি, আমি ক্লান্ত হয়ে গেছি
লোকজনের কাছে এটা শুনতে শুনতে দ্যাট যে আই হ্যাভ এ প্রিটি ফেস, আমার একটা সুন্দর মুখ আছে। সঙ্গে সঙ্গে ন্যারেটর কী ভাবছে দেখো, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তাহলে কি তোমার মুখটা সত্যিই সুন্দর। থট আই, অর্থাৎ থট ন্যারেটর অর্থাৎ গল্পকথক চিন্তা করেছিলেন। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং জোর করে আমি বলেছিলাম, অর্থাৎ জোর করে ন্যারেটর বলেছিলেন, ওয়েল হ্যাঁ, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, অর্থাৎ একটা আকর্ষণীয় মুখশ্রী, একটা আকর্ষণীয় মুখ, সেটা তো সুন্দর হবেই। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি খুব গম্ভীর, গ্যালান্ট মানে কি গম্ভীর, ইয়াং ম্যান মানে কি তরুণ মানুষ, আপনি খুব গম্ভীর তরুণ মানুষ। ঠিক আছে, কে বলছে এটা, তাহলে মেয়েটি বলছে যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, সি সেড, তিনি বলেছিলেন, বাট সরি, ইউ আর এ ভেরি গ্যালান্ট, গ্যালান্ট মানে কি, গ্যালান্ট মানে সাহসী, গ্যালান্ট মানে কি সাহসী, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি খুব সাহসী তরুণ মানুষ, সি সেড, মেয়েটি বলেছিলেন, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, আপনি কেন এত গম্ভীর। এই প্রশ্নটি কাকে করা হয়েছিল, ন্যারেটরকে করা হয়েছিল। আই থট, আমি ভাবলাম, অ্যান্ড দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, অর্থাৎ যখন আমাকে বলা হলো যে আপনি সাহসী মানুষ কিন্তু কেন আপনি এত গম্ভীর, তখন আই থট, আমি চিন্তা করলাম, দেন তারপর আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য হাসার চেষ্টা করলাম, বাট কিন্তু দ্য থট অফ লাফটার মানে কি হাসির ভাবনাটা অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, আমাকে সমস্যায় ফেলে দিল এবং আমাকে একাকী করে দিল। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছে যাব। আই সেড, আমি বলেছিলাম। তাহলে গল্পের কথক কি বলেছিল, তাহলে গল্পের কথক যখন মেয়েটির জন্য হাসার চেষ্টা করেছিল তখন তার মধ্যে একটা কি এসেছিল, সমস্যা এবং একটা একাকিত্ব এসেছিল। কেন, তখন হঠাৎ করে গল্প কথকের মনে পড়ে গেছিল যে আর কয়েকটা স্টেশন পরেই মেয়েটি তাকে ছেড়ে চলে যাবে বা সে সাহারানপুরে নেমে যাবে, তো এই কারণে তার মধ্যে একটা কি এসেছিল, একটা সমস্যা, একটা একাকিত্ব চলে এসেছিল। ওই জন্য বলছে উই উইল বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, এটা ন্যারেশন পড়ে যে আমি বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব বা চলে আসব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করি, ইটস এ শর্ট জার্নি, এটা একটা সংক্ষিপ্ত যাত্রা। আই ক্যান নট বিয়ার টু সিট, আমি বসে থাকতে পারি না, ইন এ ট্রেন, একটা ট্রেনে, ফর মোর দ্যান 2 or 3 hours, এমসিকিউ প্রশ্ন পড়ে, 2 থেকে 3 ঘন্টার বেশি সময় আমি বসে থাকতে পারি না। তাহলে কে বলেছিল, মেয়েটি বলেছিলেন যে আই কান্ট বিয়ার টু সিট, আমি বসে থাকতে পারি না, ইন এ ট্রেন, ট্রেনের মধ্যে, ফর মোর দ্যান 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টার বেশি সময়। ইয়াট, হ্যাঁ, আই ওয়াজ প্রিপেয়ার্ড, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। তাহলে কে প্রস্তুত ছিলেন, গল্পের কথক প্রস্তুত ছিলেন। ইয়াট, হ্যাঁ, আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম। এখানে আমি বলতে কার কথা বলা হয়েছে, এখানে আমি বলতে ন্যারেটরের কথা বলা হয়েছে, অর্থাৎ ছেলেটি বসতে পারে না বেশিক্ষণ, কিন্তু ন্যারেটর কি করতে পারে, যে আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম, টু সিট, সেখানে বসতে, দেয়ার, সেখানে অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, অনেকটা সময়, জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র তার কথাগুলোকে শোনার জন্য। হার ভয়েস আর দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরটা দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মানে কি মাউন্টেন থেকে অর্থাৎ পর্বত থেকে ঝর্ণা নামলে যেমন কুলুকুলু ধ্বনির তো হয়, বা যেমন কুলুকুলু জলের একটা শব্দ হয়, সেরকম কণ্ঠস্বরটা কাজ ছিল, মেয়েটির কণ্ঠস্বরটা ছিল। তাহলে এখানে কি করা হয়েছে, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এখানে মেয়েটার কণ্ঠস্বরটাকে ঝর্ণার জলের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই জন্য বলছে হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বরটা কীরকম ছিল, ঝর্ণা মানে পর্বত থেকে নেমে আসা ঝর্ণার জলের যেরকম শব্দ সেরকম শব্দ। তো এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এই ফিগার অফ স্পিচটিকে বলা হয় মেটাফোর। তো মেটাফোর নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, সেখানে আমি মেটাফোর জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলবো সেখানে ডিটেলসে। মেটাফোরটা কি, মেটাফোরটা একটু বলে দেই। মেটাফোর হচ্ছে একটা অভ্যন্তরীণ তুলনা, যখন দুটো ভিন্ন জিনিসকে অভ্যন্তরীণ দিক দিয়ে তুলনা করা হবে তখন সেটাকে বলবো আমরা মেটাফোর। যেমন দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, এই উদাহরণটি একটি মেটাফোরের উদাহরণ। তো এই জিনিসটা আমি পরে বুঝিয়ে বলবো। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যেইমাত্র তিনি ট্রেন থেকে চলে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সি উড ফরগেট, সে ভুলে যাবে, এটা ভয়েস পড়ে, সি উড ফরগেট, সে ভুলে যাবে, আমাদের ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, এনকাউন্টার মানে কি মিটিং বা সাক্ষাৎ কি, বাট তাহলে কে ভুলে যাবে, মেয়েটি ভুলে যাবে, এটা ন্যারেটর বলছেন। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি, এটা আমার সঙ্গে থাকবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি,
মানে কি এই যাত্রা শেষ অবধি, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং সেখান থেকেও আরও বেশ কিছু সময় পর্যন্ত। তারপরে কি বলছে দেখো, দ্য ইঞ্জিন হুইসেল শ্রিকড, অর্থাৎ ইঞ্জিনটা কি করলো, তীক্ষ্ণ বাঁশির আওয়াজ করলো। শ্রিকড মানে কি তীক্ষ্ণ, হুইসেল মানে কি বাঁশি দিল। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ইঞ্জিনটা কি করলো, তীক্ষ্ণভাবে বাঁশির আওয়াজ দিল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, ক্যারেজ হুইলস মানে কি যানবাহনটির চাকা চেঞ্জড পরিবর্তন করলো, দেয়ার সাউন্ড তাদের মানে সাউন্ড মানে কি শব্দকে, অ্যান্ড রিদম, রিদম মানে কি তাহলে শব্দকে, আর রিদম মানে কি তালকে, মানে কি দ্য ক্যারেজ হুইলস অর্থাৎ ট্রেনের চাকাগুলো চেঞ্জ দেয়ার সাউন্ড তাদের শব্দটাকে পরিবর্তন করলো, অ্যান্ড রিদম তাদের তালকে পরিবর্তন করলো। দ্য গার্ল গড আপ, মেয়েটি উঠে দাঁড়ালেন, অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, তার জিনিসগুলো সংগ্রহ করতে শুরু করলেন। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ শিওর হার হেয়ার ইন বান, তিনি তার চুলটা খোপা করে বেঁধেছেন। বান মানে কি, বান মানে হচ্ছে খোপা করে বেঁধেছেন। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা বিনুনি করে বেঁধেছেন। অর্থাৎ আই ওয়ান্ডার্ড, আমি চিন্তা করলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান, তিনি তার চুলটা বান মানে কি খোপা করে বেঁধেছেন। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা বিনুনি করে বাঁধা আছে কিনা। পারহ্যাপস, সম্ভবত, ইট ওয়াজ হ্যাঙ্গিং, এটা ঝুলছিল, লুজ মানে কি খোলামেলাভাবে, ওভার আর শোল্ডার্স, তার কাঁধে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অর্থাৎ অথবা ওয়াজ ইট কাট, এটা কি কাটা ছিল, ভেরি শর্ট খুব ছোট করে। তাহলে তার চুলটা সম্পর্কে বিভিন্ন ভাবনা আমার মধ্যে এসেছিল। তাহলে কার চুলটা সম্পর্কে, মেয়েটার চুলটা সম্পর্কে, যে মেয়েটি তার চুলটা বান মানে কি খোপা করে রেখেছিল, না প্লেটেড মানে বিনুনি করে রেখেছিল, না এটা তার কাঁধের উপর খোলাভাবে ঝুলছিল, না সে তার চুলটাকে ছোট করে কেটে রেখেছিল। এই প্রশ্নগুলো আমার মধ্যে এসেছিল। কার মধ্যে এসেছিল, ন্যারেটরের মধ্যে এসেছিল। তারপরে কি বলেছে দেখো বন্ধুরা, দ্য ট্রেনটা, দ্য ট্রেন মানে কি ট্রেনটি ড্রিউ স্লোলি প্রবেশ করলো ধীরে ধীরে ইন্টু দ্য স্টেশন, মানে কি স্টেশনে। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পটার্স মানে কি সেখানে যে মানে কি বলবো, পটার্স মানে কুলি। দেয়ার ওয়াজ দ্য শাউটিং, চিৎকার শোনা যাচ্ছিল, অফ পটার্স মানে কি, পটার্স মানে হচ্ছে কুলিদের শব্দ শোনা যাচ্ছিল। ট্রেনের মধ্যে কি করছিল, কুলিদের আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যান্ড ভেন্ডর্স, অর্থাৎ ভেন্ডর্স মানে কি যারা ফেরিওয়ালা, তাদের শব্দ শোনা যাচ্ছিল। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস, হাই পিচড মানে কি, হাই পিচ মানে হচ্ছে একটা উচ্চ, সুউচ্চ, ঠিক আছে, ফিমেল ভয়েস অর্থাৎ মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। নিয়ার দ্য ক্যারেজ ডোর মানে কি যানবাহনটির যে মানে ট্রেনের দরজার সামনে একটা হাই পিচ ফিমেল ভয়েস, একটা উচ্চ কণ্ঠযুক্ত মহিলার শব্দ শোনা যাচ্ছিল। দ্যাট ভয়েস, এই কণ্ঠস্বরটা, মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্ল আন্টস, অবশ্যই মেয়েটির কাকিমার ছিল। তাহলে দ্যাট ভয়েস, এই কণ্ঠস্বরটা, মাস্ট হ্যাভ অবশ্যই ছিল, বিলং টু দ্য গার্লস আন্ট, মেয়েটির যে কাকিমা ছিল তার ছিল বোধ হয়। গুড বাই, শুভ বিদায়, দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিলেন। এটাই হচ্ছে সেই চরম দুঃখের মুহূর্ত ন্যারেটরের কাছে, কি না মেয়েটি তাকে একা করে কি করছে, সে চলে যাচ্ছে শুভ বিদায় জানিয়ে, গুড বাই অর্থাৎ শুভ বিদায়। দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিলেন, কাকে জানিয়েছিলেন শুভ বিদায়, গল্পকথককে জানিয়েছিলেন। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, তাহলে সি ওয়াজ স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়েছিলেন, তাহলে তিনি বলতে কে, মেয়েটি দাঁড়িয়েছিলেন, ভেরি ক্লোজ টু মি, আমার খুব কাছে, সো ক্লোজ দ্যাট, এতটাই কাছে যে, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে, দ্য পারফিউম মানে কি সুগন্ধ, ফ্রম হার হেয়ার চুল থেকে, ওয়াজ ট্যান্টালাইজিং মানে কি, ট্যান্টালাইজিং মানে হচ্ছে কোনো কিছু করতে বাধ্য করা, অর্থাৎ আমাকে কোনো কিছু করতে বাধ্য করছিল। তাহলে কি বললাম, সি ওয়াজ স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়েছিলেন, ভেরি ক্লোজ টু মি, আমার খুব কাছে, সো ক্লোজ দ্যাট, এতটাই কাছে যে, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে আসা সুগন্ধটা, ওয়াজ ট্যান্টালাইজিং, আমাকে কোনো কিছু করতে বাধ্য করছিল। তাহলে কার চুল থেকে আসা সুগন্ধটা, মেয়েটির চুল থেকে আসা সুগন্ধটা। তারপর কি বলছে দেখো, আই ওয়ান্টেড টু রেচ মাই হ্যান্ড, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু রেচ বাড়িয়ে দিতে, মাই হ্যান্ড আমার হাতগুলোকে, অ্যান্ড টাচড হার হেয়ার তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম, বাট সে মুভড অ্যাওয়ে কিন্তু মেয়েটি সরে গিয়েছিল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, কেবলমাত্র সেই সেন্টের সুগন্ধটা, স্টিল লিঙ্গার্ড সেখানে ছিল, লিঙ্গার্ড মানে কি স্টিল, তখনও পর্যন্ত লিঙ্গার্ড সেখানে ছিল, হোয়ার সি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। তাহলে সে বলতে কে, সে মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল তখনও পর্যন্ত সেখানে কি ছিল, সেই সুগন্ধটা, চুল থেকে আসা সুগন্ধটা সেখানে ছিল। তারপর কি বলছে দেখো,
দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দেয়ার ওয়াজ সেখানে ঘটেছিল, সাম কনফিউশন কোনো একটা বিশৃঙ্খলা, ইন দ্য ডোরওয়ে মানে কি দরজার সামনে, এ ম্যান একজন মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট কামরার মধ্যে প্রবেশ করেছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি এবং কি করেছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে কি, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে কি তোতলামি স্বরে ক্ষমা চেয়েছিল। তাহলে এ ম্যান একজন মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট কামরার মধ্যে প্রবেশ করেছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি অর্থাৎ সে তোতলামির স্বরে কী করেছিল, স্ট্যামার্ড মানে তোতলামির স্বরে, অ্যাপোলজি ক্ষমা চেয়েছিল। দেন দ্য ডোর ব্যাংড, তারপর একটা দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা ব্যাংড মানে কি সশব্দ করে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াচ শাট আউট এগেন, এবং পুরো বিশ্বটা শাট আউট এগেন মানে কি বন্ধ হয়ে গেছিলো বা স্তব্ধ হয়ে গেছিলো। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার আসনে ফিরে এসেছিলাম। দ্য গার্ড ব্লিউ হুইসেল, অর্থাৎ প্রহরী তার বাঁশি বাজিয়ে দিয়েছিলেন। অ্যান্ড উই মুভ টপ মানে কি আমরা চলতে শুরু করেছিলাম। ওয়ান্স এগেন আরও একবার, আই হ্যাড এ গেম টু প্লে, আমার কাছে একটা খেলনা এলো। আই হ্যাড এ গেম আমি পেয়ে গেলাম একটা গেম টু প্লে খেলার জন্য। অ্যান্ড এ নিউ ফিলো ট্রাভেলার, আমার নতুন ভ্রমণ সঙ্গীটির সঙ্গে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনটা কী করলো তার গতিটাকে বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকারা তাদের গান ধরলো বা শব্দ শুরু করলো। দ্য ক্যারেজ গ্রোন্ড, অর্থাৎ ক্যারেজটা মানে কি ট্রেনটা, গ্রোন মানে কি গোঁত গোঁত শব্দ করছিল। অ্যান্ড সুক নড়ছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালার দিকে তাকালাম। অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, এটার সামনে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট, স্টেয়ারিং মানে কি কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট, আমি দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে অন্ধকার ছিল। তাহলে কেন অন্ধকার ছিল, কারণ ন্যারেটর ওই সময় অন্ধ ছিলেন, সেই কারণেই দিনের বেলার আলোটা তার কাছে অন্ধকার মনে হচ্ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, অনেক কিছু ঘটনা ঘটে চলছিল আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা অবশ্যই একটা আকর্ষণীয় খেলা ছিল। গেসিং অর্থাৎ অনুমান করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, অর্থাৎ বাইরে কী ঘটছে এটা অনুমান করা, অবশ্যই এটা একটা অনুমান করা খুবই একটা মজাদার খেলা ছিল। দ্য ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, যে মানুষটি, তাহলে দ্য ম্যান বলতে যে মানুষটি এন্টার প্রবেশ করেছিল দ্য কম্পার্টমেন্ট কামরাতে, ব্রোক ইন্টু মাই রেভারি, সে আমার দিবা স্বপ্ন, রেভারি মানে কি ডে ড্রিম, দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল। তাহলে ট্রেনের মধ্যে মেয়েটি নামার পর একজন থার্ড প্যাসেঞ্জার, তৃতীয় যাত্রী প্রবেশ করেছিল। ওই জন্য লেখক কি বলছেন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, যে মানুষটি, তৃতীয় ব্যক্তিটি ট্রেনের কামরায় প্রবেশ করেছিল, সে আমার দিবা স্বপ্ন, রেভারি মানে কি ডে ড্রিম, দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে বড় প্রশ্ন পড়ে 6 নম্বরের। তারপর কি বলছে দেখো, ইউ মাস্ট বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি খুব হতাশ হবেন। হি সেড, তিনি বলেছিলেন, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি অতটা আকর্ষণীয় নয় এ ট্রাভেলিং কম্পেনিয়ান, ভ্রমণ সঙ্গী হিসেবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লিভ, যেই ব্যক্তিটি এইমাত্র আপনার কাছ থেকে চলে গেল বা ট্রেন থেকে নেমে গেল, তার মতো আমি অতটা আকর্ষণীয় ভ্রমণ সঙ্গী নয়। সি ওয়াচ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তিনি খুব আকর্ষণীয় মহিলা। আই সেড, আমি বলেছিলাম। তাহলে কে বলেছিলেন, ন্যারেটর বলেছিলেন। ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন। তাহলে ন্যারেটর বললেন সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, মেয়েটি ছিলেন খুব আকর্ষণীয় মহিলা বা মেয়ে। বলছে সি ওয়াজ, তিনি ছিলেন অ্যান ইন্টারেস্টিং গার্ল, একজন আকর্ষণীয় মেয়ে। আই সেড, আমি বলেছিলাম। তারপর ন্যারেটর সঙ্গে সঙ্গে বলছেন, ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন। ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তিনি তার চুলগুলো ছোট করে রেখেছিলেন না দীর্ঘ করে রেখেছিলেন, মানে তার চুলগুলো বড় ছিল না ছোট ছিল। তখন সেই তৃতীয় যাত্রী বা থার্ড প্যাসেঞ্জার উত্তর দিচ্ছেন, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। হি সেড, তিনি বলেছিলেন, সাউন্ডিং পাজেল, হতচমকিত হয়ে। কেন হতচমকিত হয়ে গেছিলেন, কারণ হঠাৎ করে এই ধরনের প্রশ্ন তৃতীয় যাত্রী আশা করেননি, ওই জন্য সেই কারণে সাউন্ডিং পাজেল, তিনি বিস্মিত হয়ে বলেছিলেন যে আমার মনে নেই। ইট ওয়াচ হার আইজ, এটা ছিল তার চোখ। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলগুলো নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার ছিল খুব সুন্দর চোখ। বাট, কিন্তু দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কাছে কোনো কাজের ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন। এই লাইন তুলেও একটি 6 নম্বরের প্রশ্ন হয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি পুরোপুরিভাবে অন্ধ ছিলেন। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি। তাহলে কীভাবে
শেষ হলো এই যে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এখানে একটা আইরনি লুকিয়ে আছে, ঠিক আছে। আপনার বলছে তিনি সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন, ডিড নট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? তার মানে কি, ন্যারেটর তো জানতো, ন্যারেটর ভেবেছিলেন যে মেয়েটা অন্ধ নয়, মেয়েটা চোখে দেখতে পায়, ঠিক আছে। অর্থাৎ ন্যারেটর চেয়েছিল যে আমি যে অন্ধ, সেই অন্ধত্বটা আমি মেয়ের কাছ থেকে লুকিয়ে রাখবো, অর্থাৎ ন্যারেটর মেয়েটাকে টুপি পরাতে চেয়েছিল। কিন্তু শেষমেশ আমরা কি দেখলাম, মেয়েটি ন্যারেটরকে আরও একটি বড় হনুমান টুপি পরিয়ে দিয়ে চলে গেল। তো যাই হোক, সাহিত্যের ভাষায় বললাম। তো এই হলো আজকের প্রোচ। যদি কোনো বন্ধুরা অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবং আর কয়েকটা জিনিস এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকে আসে বড় প্রশ্ন হিসেবে, সেগুলো আমি বলছি, তোমরা একটু নোট ডাউন করে নাও বা শুনে নাও। এখান থেকে প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ও হাউ লাকি ইউ আর, হু ইজ দ্য স্পিকার, হ্যাভ, হু ইজ ইউ রেফার টু, হোয়াই ইজ দ্য পারসন স্পোকেন টু বি কল্ড লাকি। তো এই প্রশ্নটা হয়। তারপরের প্রশ্ন বলছি বন্ধুরা, দেন আই মেড এ মিস্টেক, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হু সেড দিস, এটা কে বলেছিলেন। হোয়াই ডিড হি কনসিডার হিজ অ্যাকশান টু বি এ মিস্টেক, কেন তিনি তার অ্যাকশানটাকে, কাজটাকে মিস্টেক বলেছিলেন, ভুল বলেছিলেন। হোয়াট ডিড হি ডু টু অ্যামিট দিস মিস্টেক, তিনি তার মিস্টেকটাকে এড়ানোর জন্য কী করেছিলেন। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্পিকার ডিড নট ওয়ান্ট টু মেক দিস মিস্টেক, তুমি কি মনে করো স্পিকার এই ভুলটি করতে চায়নি। এটিও একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এক্সপ্লেন দ্য আইরনি ইন দ্য গিভেন লাইন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এই লাইনটি তুলে প্রশ্ন পড়ে, হু ইজ দ্য ম্যান, হোয়াট ওয়াজ দ্য রেভারি, হাউ ডিড দ্য রেভারি কেম টু অ্যান এন্ড, এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তারপরে একটি প্রশ্ন, আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরও প্রশ্ন রয়েছে যেগুলো আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। একটাই কথা বলবো, এডুকেশান ইজ নট এ প্রবলেম, এডুকেশান ইজ অ্যান অপরচুনিটি। তো নমস্কার, এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।